আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমরা ফাইল ভিউ, তারপরে ফোল্ডার উইদাউট নাম, মানে ক্রিয়েট ফোল্ডার উইদাউট নাম, ফোল্ডার আইকন চেঞ্জ করা, সফটওয়্যার ইনস্টল করা, কম্পিউটারের কনফিগারেশন জানা, কম্পিউটার ইন্টারনেট কানেকশন চেক করা, তারপর হচ্ছে ইন্টারনেট স্পিড টেস্ট করা এবং কন্ট্রোল প্যানেল সম্পর্কে জানছিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস ছিল। আচ্ছা, আজকে 8 নাম্বার ক্লাস। 8 নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে কানেক্টেড হার্ডওয়্যার, এক্সটেনশন, সেটিং, অন ড্রাইভ, হোয়াট ইজ ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক। এটাই শেষ ক্লাস। এটার পরে হচ্ছে আমরা ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। এরপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড শিখবো আমরা, ঠিক আছে? তা আপনাদেরকে যারে আমি যার যার কম্পিউটার আছে তারা সবাই কি টাইপ মাস্টার সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারছেন, না কারো কোনো সমস্যা হয়েছে? কে কে টাইপ মাস্টার সফটওয়্যারটা ইনস্টল করে রাখছেন কম্পিউটারে, বলেন তো? স্যার ওয়ার্ড আছে আমার, এমএস ওয়ার্ড আছে ওয়ার্ড, ল্যাপটপে। এমএস ওয়ার্ড না, মানে টাইপ মাস্টার যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা কি আপনাদের কম্পিউটারে আছে? যার কম্পিউটার আছে তারে বলছি। টাইপ যার যার মাস্টারটা বলতে পারবো না, আমি তো কিবোর্ড থেকে টাইপ করি। কিবোর্ড থেকে টাইপ করেন, কিন্তু টাইপের স্পিড বাড়ানোর জন্য, সঠিকভাবে টাইপ করার জন্য কোন হাতের আঙ্গুল কোন অক্ষরের উপরে থাকবে, কিভাবে থাকবে, এটা প্র্যাকটিস করার জন্য টাইপ মাস্টার একটা সফটওয়্যার আছে, যেটার মধ্যে অনেক গেমস আছে, তারপর হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল আছে, বিভিন্ন লেসন আছে, যেগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে টাইপিং প্র্যাকটিস করা যায়। বুঝতে পারছেন? এখন দূরে বসে তো আপনাকে আমি টাইপিং প্র্যাকটিস করাই দিতে পারবো না, পারবো? না স্যার, টাইপিংটা পারবো না। হচ্ছে নিজের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো টাইপিং প্র্যাকটিস কিন্তু আপনারা শুরু করে দিবেন, কারণ টাইপিং প্র্যাকটিসটা করাইতে পারবো না, তবে আমি দিক নির্দেশনা দিতে পারবো এবং বাংলা টাইপ কিভাবে করবেন সেটাও আমি শিখাই দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা চলে গেলাম নাকি? প্রথমে আসি কানেক্টেড হার্ডওয়্যার। এটা মনে হয় গতকালকে আমি দেখাইছি আপনাদেরকে। কানেক্টেড হার্ডওয়্যারটা কি? আমার কম্পিউটারে কি কি হার্ডওয়্যার আছে, মানে কি কি ডিভাইস কানেক্টেড আছে, সেটা আমি কিভাবে চেক করব। সাইলেন্ট করেন প্লিজ, মিউট করেন প্লিজ। আমার কম্পিউটারে কি কি, সবাই সাইলেন্ট করেন। আমার কম্পিউটারে কি কি ডিভাইস বা কি কি হার্ডওয়্যার কানেক্টেড করা আছে সেটা আমি কিভাবে চেক করব। সেটা চেক করার জন্য প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে কন্ট্রোল প্যানেল লিখতে হবে, CON, কন্ট্রোল প্যানেল। যদি আপনার এখানে মানে এই জায়গা না থাকে, দেখেন আমি কিন্তু এই কন্ট্রোল প্যানেলটা গত ক্লাসে এই যে স্টার্ট বারে, এটাকে কি বলা হয়, টাস্ক বার। এই টাস্ক বারে কিন্তু আমি এটাকে পিন করে রাখছিলাম। তো আপনি যদি পিন করে রাখতেন তাহলে হচ্ছে এখানে ক্লিক করলেই কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে যাবে। আর যদি এখানে না থাকে তাহলে স্টার্ট মেনুতে এখানে যে কন্ট্রোল লিখবেন, CON লিখলে চলে আসে এই যে কন্ট্রোল প্যানেল, এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে হার্ডওয়্যার এন্ড সাউন্ড এই অপশনটার উপরে ক্লিক করবেন, অথবা এখান থেকে ভিউ ডিভাইসের উপরে ক্লিক করলেও সরাসরি হয়ে যাবে। ভিউ ডিভাইস এবং প্রিন্টারের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার কম্পিউটারে কি কি ডিভাইস এবং কি কি প্রিন্টার কানেক্টেড আছে সেটা আপনি দেখতে পাবেন। যেমন আমার এই কম্পিউটারের মধ্যে একটা মনিটর কানেক্টেড আছে, একটা মাইক্রোফোন কানেক্টেড আছে, একটা পিসি কানেক্টেড আছে, একটা স্পিকার কানেক্টেড আছে, একটা কিবোর্ড কানেক্টেড আছে, একটা মাউস কানেক্টেড আছে, এর সাথে সাথে হচ্ছে একটা প্রিন্টার কানেক্টেড আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাই ডিফল্ট হিসাবে থাকে, অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড বা উইন্ডোজ ইনস্টল করে এগুলো অটোমেটিক্যালি থাকে। এগুলো আসলে ডিভাইস না, এই দুইটা হচ্ছে ডিভাইস। এই দুইটা হচ্ছে প্রিন্টার। আর একটা ফোন কানেক্টেড করা আছে আমার কম্পিউটারের সাথে। এই ফোন কানেক্টেড থাকার কারণে আমি কিন্তু এই যে এখানে বসে আমি আমার ফোনটাকে চালাইতে পারি। দেখেন আমি কিন্তু এই যে আমার ফোনটার লকটা খুললাম, আমার ফোনে কল টল আসলে কিন্তু আমি এখান থেকে রিসিভ করতে পারি, এখান থেকে চালাইতে পারি, এখান থেকে কথাবার্তা সবকিছু বলতে পারি। বুঝতে পারছেন? আমার ফোন আর আমার হাত দিয়ে ধরা লাগে না, আমি মাউস দিয়েই আমার ফোনটাকেও চালাই, আমার কম্পিউটারকেও চালাই। আচ্ছা, ওই এটা বাদ দিলাম। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারে কি কি ডিভাইস আছে সেটা চেক করতে পারবেন। এটাই ছিল কানেক্টেড হার্ডওয়্যার কিভাবে চেক করা হয় সেটা। এবার আসি আমরা এক্সটেনশনে। এক্সটেনশন জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। এক্সটেনশনের মাধ্যমে
কোনো ফাইলকে কম্পিউটার চিনে থাকে। আমরা বেসিক্যালি কম্পিউটারে 3 ধরনের জিনিস নিয়ে কাজ করি, আগেও বলছিলাম। একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে টেক্সট, আর একটা হচ্ছে কি শব্দ, টেক্সট এবং ছবি। এই 3টা জিনিস নিয়ে আমরা কম্পিউটারে বেসিক্যালি কাজ করি। আমাদের ভিডিও এটাও এক ধরনের ছবি, অ্যানিমেশন ওটাও এক ধরনের ছবি, এবং ভিডিও হচ্ছে একাধিক ছবি পাশাপাশি সাজাই একসাথে প্লে করাটাই হচ্ছে বেসিক্যালি ভিডিও। যাই হোক, আমরা শব্দ, বর্ণ এবং ছবি এই 3টা জিনিস নিয়ে বেসিক্যালি কম্পিউটারে কাজ করে। তো আমরা যত প্রোগ্রামে কাজ করি, যত সফটওয়্যারে কাজ করি, সবগুলো বেসিক্যালি এটা নিয়েই কাজ করে। তো প্রত্যেকটা প্রোগ্রামেরই অনেকগুলো করে এক্সটেনশন থাকে। এক্সটেনশন মানে হচ্ছে ফাইল টাইপ, মানে হচ্ছে এটা কোন ধরনের ফাইল সেটা হচ্ছে এক্সটেনশন দিয়ে বোঝা যায়। আমি যদি একটু সহজে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে হচ্ছে এক্সটেনশন হচ্ছে একটা বংশ পরিচয়ের মতন। আমার কম্পিউটারের কোনো ফাইল সেটা কোন বংশের সেটা আসলে বোঝা যায় এক্সটেনশন দিয়ে। সহজ করে আমি যেরকম আমাদের ইসের মধ্যে আছে না, মানব জাতির মধ্যে আছে যেরকম হাওলাদার, সর্দার, খান, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ধরনের আছে আমাদের, এটাকে কি বলে, আলাদা আলাদা গোষ্ঠী। তো এরকম ভাবে এই কম্পিউটারের প্রত্যেকটা ফাইলের এরকম আলাদা আলাদা এক্সটেনশন আছে। এক্সটেনশন দ্বারা বুঝিয়ে কম্পিউটার যে এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, এটা কি মাইক্রোসফট এক্সেল এর ফাইল, নাকি পাওয়ার পয়েন্টের ফাইল, নাকি হচ্ছে এটা এমপি3, এটা অডিও না ভিডিও, নাকি হচ্ছে এআই ফাইল, নাকি হচ্ছে জেপিজি ফাইল, না হচ্ছে পিডিএফ ফাইল। এই জিনিসগুলো হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে বোঝে। এক্সটেনশনটা কোথায় থাকে আসলে, যে কোনো ফাইলের নামের পরে লাস্টে দেখবেন ডট লিখে কিছু লেখা থাকে, কিছু সংকেত থাকে, কিছু কোড থাকে, এটাই হচ্ছে এক্সটেনশন। যেমন এইটার লাস্টে আছে যেমন বি ডাবল ওকে বুক 1, তারপরে ডট দিয়ে XLSX, এই XLSX টাই হচ্ছে এই ফাইলটার এক্সটেনশন। এই XLSX এর দ্বারা কম্পিউটার বোঝে এটা হচ্ছে একটা এক্সেল ফাইল, বুঝতে পারছেন। আবার এইটা হচ্ছে কি DOCX দ্বারা বোঝে কম্পিউটার যে এটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল। এখন আপনি যদি কোনোভাবে ম্যানুয়াল ভাবে এই DOCX কে চেঞ্জ করে, দেখেন DOCX কে চেঞ্জ করে যদি আপনি এখানে লেখেন XXX লিখে যদি আপনি এন্টার চাপ দেন এবং ওকে চাপ দেন, তাহলে দেখেন এটা কিন্তু এখন মাইক্রোসফট এক্সেল এর ফাইলের মতোই দেখা যাচ্ছে। মানে কম্পিউটার এখন এটাকে মাইক্রোসফট এক্সেল হিসাবে চিনতেছে, প্রকৃতপক্ষে এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল। এখন যদি আমি এই ফাইলটাকে ওপেন করার চেষ্টা করি, তাহলে দেখবেন ফাইলটা ওপেন হবে না। কেন ওপেন হচ্ছে না? কারণ এটা প্রকৃতপক্ষে হচ্ছে এটা ওয়ার্ড এর ফাইল, কিন্তু আমি এটাকে কম্পিউটারকে বলতেছি এটা এক্সেল এর ফাইল। তো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, দ্বন্দ্বের কারণে হচ্ছে এটা ইরর তৈরি হয়ে গেছে আর কি। তো আমি যদি এটার এক্সটেনশনটাকে চেঞ্জ করে যদি এখানে লিখি আবার DOCX লিখে যদি আমি এখানে এন্টার চাপ দিই, এবং এটা কিন্তু আবার সেই ওয়ার্ড ফরম্যাটে যদি আমি এটাকে ওপেন করি, এখন কিন্তু এটা ঠিকই মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে এবং এটার ভিতরে কি আছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। এইটাই হচ্ছে বেসিক্যালি এক্সটেনশনের কাজ। যেমন আপনি কি কম্পিউটারে যখন কাজ করবেন তখন ধীরে ধীরে যখন যেটা নিয়ে কাজ করবেন ধীরে ধীরে বুঝতে পারবেন যে কোন ফাইলের এক্সটেনশন আসলে কি। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন হচ্ছে DOCX, তারপরে এক্সেল এর এক্সটেনশন হচ্ছে XLSX, তারপর হচ্ছে এই যে জেপিজি ফাইল মানে আমরা যে পিকচারের এক্সটেনশন হচ্ছে জেপিজি, পিএনজি, আবার পিডিএফ এক্সটেনশন আছে, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল, এটা হচ্ছে এআই। তারপর হচ্ছে এই যে ইপিএস, এটাও একটা ইলাস্ট্রেটরের ফাইল। আবার এই যে পিডিএফ হচ্ছে কি ফটোশপের ফাইল। এরকম করে আপনি যখন কাজ করবেন ধীরে ধীরে কাজ করতে করতে বুঝতে পারবেন যে কোন ফাইলের এক্সটেনশন কি হয়। যেমন সফটওয়্যারের এক্সটেনশন হচ্ছে EXE। এই যে দেখেন গতকালকে বলছিলাম যে এই যে EXE হচ্ছে সফটওয়্যারের এক্সটেনশন। তো এইভাবে করে আপনি খেয়াল রাখবেন যে আপনি যে কাজ করতেন, যখনই যেটা কাজ করবেন সেটার এক্সটেনশন কি, এক্সটেনশন দেখেই আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন। তো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এক্সটেনশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ফাইল ওপেন হইতে চায় না। যদি আপনি ভুলক্রমে এক্সটেনশনটাকে ডিলিট করে ফেলেন, ভুল করে যদি এক্সটেনশনের ভিতরে কোডের ভিতরে অন্য কিছু ঢুকে পড়ে, তখন কিন্তু ফাইল আর ওপেন হইতে চায় না। এজন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে ফাইলটা ক্রিয়েট করছেন, ফাইলটা যে তৈরি করে রাখছেন,
সেটার এক্সটেনশনটা কি হবে, মানে কি ছিল। তো সেই এক্সটেনশন দিয়ে দিয়ে দিলেই কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে। যেমন আমি এখানে যদি ভুল ক্রমে, এখানে ধরেন অন্য কেউ আমার কম্পিউটার চালাইছে, ভুল ক্রমে এখানে DOCX এর জায়গায় এখানে অন্য একটা অক্ষর অ্যাড করে দিল, তারপরে ওকে করে দিল, তখন কিন্তু এটা কিন্তু দেখতে এরকম দেখাচ্ছে, মানে এটার এক্সটেনশন ঠিক নেই। মানে আপনি যদি না জানেন যে এটার এক্সটেনশন আসলে কি ছিল, তাহলে কিন্তু খুব একটা ঝামেলা হয়ে যাবে। তা আপনি কি করবেন, এটাকে এটার এক্সটেনশন চেঞ্জ করবেন, এই যে রিনেমের উপরে ক্লিক করে তারপরে এখানে এই যে আমি এই যে নামটাকে কারেকশন করে ওকে দিলাম, এখন কিন্তু আমার ফাইল আমার ঠিক আছে। এবার আসি আমরা, এক্সটেনশন অনেক সময় হাইড থাকে, সেই এক্সটেনশন কিভাবে হাইড করা হয় এবং এক্সটেনশন কিভাবে শো করা হয়। এক্সটেনশন হাইড করার জন্য আমরা এই যে ভিউতে যাব, ভিউ থেকে অপশনে ক্লিক করব, অপশন থেকে আবার ভিউতে ক্লিক করব, এবং এখান থেকে যে দেখেন হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটার উপরে ক্লিক করে আমরা যদি ওকে দিয়ে দেই, তাহলে দেখেন এই যে এক্সটেনশন কিন্তু হাইড হয়ে গেছে, এখন কিন্তু আপনি এক্সটেনশন দেখতে পাবেন না। যদি এরকম থাকে এবং এখন যদি আমি এক্সটেনশন শো করতে চাই, তাহলে আমি আবার ভিউতে যাব, ভিউ থেকে অপশনে যাব, অপশন থেকে আবার ভিউতে যাব, এবং এখান থেকে হাইটের যে টিক মার্কটা তুলে দেব, তুলে দিয়ে ওকে ক্লিক করব, তাহলে দেখবেন যে এই যে এক্সটেনশন আবার চলে আসছে। তো এইভাবে আমরা ফাইলের এক্সটেনশন হাইড করতে পারি এবং এক্সটেনশন শো করতে পারি। এছাড়াও কোনো একটা ফাইলের উপরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ থেকেও আমরা এখান থেকে এক্সটেনশন চেঞ্জ করে দিতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি, অথবা চেঞ্জ অপশনে ক্লিক করে এখানে যে সফটওয়্যার দিয়ে এটাকে ওপেন করতে হবে সেই সফটওয়্যার উপরে ক্লিক করে ওকে করলেই আমার এক্সটেনশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? তো এইভাবে করে আমরা ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে পারি। এই হচ্ছে আমাদের এক্সটেনশন সম্পর্কে ধারণা। তারপরে আসে আমরা সেটিংস সম্পর্কে শিখব। আমাদের উইন্ডোজ 10 এ আইসা হচ্ছে এই সেটিংস অপশনটা অ্যাড হয়েছে, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি তে সেটিংসটা ছিল না। তো সেটিংস দিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো বেসিক্যালি আমরা এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে করতাম। তো কন্ট্রোল প্যানেলের এই কাজগুলোকে সহজ করার জন্য আমাদের এই উইন্ডোজ 10 এ সেটিংস অপশনটা দিয়ে দিছে, যেখানে আমরা কন্ট্রোল প্যানেলের কাজগুলো খুব সহজেই করতে পারি। তো এই সেটিংস অপশনে কি কি করা যাবে, যেমন সিস্টেম সম্পর্কে তথ্য নিতে পারবো, ডিভাইস সম্পর্কে নিতে পারবো, মোবাইল ডিভাইসের সাথে কানেক্টেড থাকলে তাহলে আমরা সেটা দেখতে পারবো, ইন্টারনেট কানেকশন আছে কি নাই, তারপর ইন্টারনেট কানেকশনের কোনো সমস্যা হলে সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো, তারপর পার্সোনালাইজের কাজ করতে পারবো, কোনো অ্যাপস ইনস্টল করা আনইনস্টল করা সেটা করতে পারবো। আবার হচ্ছে কি এখানে অ্যাকাউন্টস, এখানে আপনার আপনার কম্পিউটারে এভাবে একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করে রাখবেন। এই অ্যাকাউন্টসটা আসলে গুগল এই অ্যাকাউন্টসটা আসলে হচ্ছে, যদি এখানে জিমেইল লেখা, কিন্তু এই অ্যাকাউন্টসটা কিন্তু মূলত ওয়ান ড্রাইভের অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্টের। আপনারা যারা যারা কম্পিউটার চালান প্রত্যেকে মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অন ড্রাইভে। এই যে দেখেন আমার কম্পিউটারে অন ড্রাইভের ক্লাউডে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্ট দিয়েই বেসিক্যালি আমাদের স্কাইপি, তারপরে ওয়ান ড্রাইভ, তারপর হচ্ছে এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট, এইসব জায়গায় আপনি লগ ইন করতে পারবেন গুগলের মতোই আর কি। তো অন ড্রাইভে অ্যাকাউন্ট করলে সুবিধাটা হচ্ছে যে আপনার কম্পিউটার অটো ব্যাকআপ থাকবে, অর্থাৎ আপনার কম্পিউটার যদি কখনো ক্র্যাশ করে, আপনি যদি আবার নতুন কোনো কম্পিউটার কিনেন, তাহলে আপনি এই ওয়ান ড্রাইভ লগ ইন করলেই আপনার এই কম্পিউটারে যা যা ছিল, মানে হচ্ছে আপনার ডাউনলোডের মধ্যে যেসব জিনিসপত্র ছিল, ডেস্কটপে, ডকুমেন্টে, পিকচারে, ভিডিওতে যে ফাইলগুলো ছিল, সেই সকল ফাইলগুলো আপনি ফেরত পাবেন। কিন্তু আমরা যখন নতুন উইন্ডোজ দিই বা নতুন কম্পিউটার আনি, সেখানে যদি আপনি এই ওয়ান ড্রাইভে ইনফরমেশন দিয়ে লগ ইন না করেন, মাইক্রোসফটে যদি আপনি লগ ইন না করেন, তাহলে কিন্তু এই তথ্যগুলো আর রিকভার করতে পারবেন না বা এই তথ্যগুলো কিন্তু পাবেন না। তো যেরকম ভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে একটা ফোনে যে জিমেইল দিয়ে লগ ইন করা থাকে, আমরা যদি নতুন ফোন কিনি, তাহলে যেরকম নতুন ফোনে জিমেইল দিয়ে লগ ইন করলে ওই আগের ফোনের সকল তথ্য নতুন ফোনে চলে আসে, ঠিক তেমনি ভাবে ওয়ান ড্রাইভে বা মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে যদি আমরা অ্যাকাউন্ট তৈরি করে রাখি, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই আগের কম্পিউটারের ইনফরমেশন পেয়ে যাব। পাশাপাশি হচ্ছে আমরা এই উইন্ডোজ এর ব্যাকআপটা পাবো, আবার হচ্ছে আমরা আগের লক সিস্টেমটাও এখানে ওই আগের মতোই কার্যকর হবে। এবং এখানে যে এই যে মাইক্রোসফট স্টোর আছে, যেরকম গুগলের অ্যাকাউন্ট ছাড়া যেরকম আমাদের প্লে স্টোর থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করতে পারি না, আমরা কিন্তু মাইক্রোসফট স্টোর থেকেও সফটওয়্যার ডাউনলোড করতে পারবো না যদি আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে। তো এই জন্য
এই মাইক্রোসফট স্টোর থেকে কিন্তু যে কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করা খুব সহজ, বুঝতে পারছেন? তো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে এই ইসের থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। মাইক্রোসফট কম্পিউটার যারা চালান তাদের মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট থাকা খুব জরুরি, বুঝতে পারছেন? যেহেতু আমরা মাইক্রোসফটের সফটওয়্যারে বেশি ব্যবহার করি, তো তাদের পুরো সুবিধাটা পাওয়ার জন্য হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনারা করে নেবেন। আর এটা ব্যবহার করার কি কি সুবিধা তা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলে দিছি। তো এবার আসি আমরা সেটিংস, আবার ফেরত আসি সেটিংস। এখানে আর কি কি অপশন আছে? আপনার স্যার এটা টাইম কি এন্ড হবে ল্যাঙ্গুয়েজ। কিন্তু? যে স্যার এই যে মাইক্রোসফট লগ ইন কিভাবে করবো এটা? মাইক্রোসফট লগ ইন করবেন, এই যে এখানে আসার পর আমার তো এটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে, লগ ইন আছে। আপনার লগ ইন না থাকলে যে সাইন ইন অন ড্রাইভের উপরে ক্লিক করলেই আপনার ওখানে স্টেপ বাই স্টেপ অপশন আসবে। সেখানে আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তো তৈরি করা আছে, না থাকলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, বুঝতে পারছেন? এই যে এখানে এই যে আচ্ছা ঠিক ক্রিয়েট আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, বুঝতে পারছেন? এই যে আমি এখন আমি এটাকে অফ রাখছি আপাতত, এখানে লগ ইন করে রাখছি, কিন্তু অন ড্রাইভ এখন পর্যন্ত লগ ইন করিনি। করলেই আমার এই যে ডেস্কটপের সবকিছু ব্যাকআপ হয়ে থাকবে আর কি। তো আমি আবার কেন করি না সেটা একটু বলি। আমি যেহেতু সচেতন থাকি, আমি আসলে ডেস্কটপে এখানে এমন কিছু রাখি না, এখানে এমন কিছু রাখি না যেটা আসলে ডিলিট হয়ে গেলে সমস্যা হইবে, এরকম আসলে কিছু রাখি না। তাছাড়া আবার আমার কম্পিউটার উইন্ডোজ ক্র্যাশ করার সম্ভাবনাও কম থাকে। এটার আবার কারণ আছে, কারণ হচ্ছে আমি ইউপিএস ব্যবহার করি, কারেন্ট গেলে আমার কম্পিউটার বন্ধ হয়ে যায় না। যাদের কম্পিউটার কারেন্ট গেলে ধাপ করে বন্ধ হয়ে যায়, যারা ইউপিএস ব্যবহার করে না, তাদের উইন্ডোজ ক্র্যাশ করার চান্স খুব বেশি থাকে। পাশাপাশি আমি হচ্ছে এসএসডি ব্যবহার করি, যারা এসএসডি ব্যবহার করে তাদের উইন্ডোজ ক্র্যাশ করার চান্সও খুব কম থাকে। যেহেতু আমি এসএসডি ব্যবহার করি, আমার উইন্ডোজ ক্র্যাশ করার চান্স কম থাকে। এই একে তো চান্স কম আছে, দ্বিতীয়ত হচ্ছে এই এর ভিতরে আমি এমন কোনো ফাইল রাখি না যেটা আসলে লস হয়ে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, মানে যেটা হারাই গেলে আমার ক্ষতি হয়ে যাবে। আর ওইটা অন রাখলে যেটা হয়, যেহেতু ওটা ব্যাকআপ করে, তো এটা অন রাখলে প্রতিবারই কম্পিউটারের সাথে সার্ভারের সাথে একটা কানেক্টেড হয়ে যায়। কানেকশন হয়ে গেলে হচ্ছে ওই এখানে নতুন নতুন কোনো ফাইল, যেমন আমি যদি হঠাৎ করে আমি যা দেখা যাচ্ছে অনেক সময় প্রয়োজনের জন্য ডেস্কটপে অনেক বড় বড় ফাইলও রাইখা দিই, যেগুলো হচ্ছে 1 জিবি 2 জিবি 3 জিবি এরকম ফাইলও হয় বিভিন্ন কাজের জন্য। তো যেহেতু অটো ব্যাকআপ যদি অন করা থাকে, তখন এই 2 জিবি 3 জিবি ফাইল লয়ে টান দেয় মনে করেন, তখন সেটা ব্যাকআপ করতে চায়। আর সেটা ব্যাকআপ করতে চায়, মোবাইলের ডাটা নষ্ট হয়, আবার এটা ব্যাকআপ হয়ে, যেগুলো আমি ব্যাকআপ আসলে করতে চাই না, ওটা ব্যাকআপ হয়ে গেলে তো ঝামেলা। তো এই জন্য আমি এটা বেসিক্যালি ডিসকানেক্ট করে রাখছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কানেকশন করে রাখবেন অথবা ডিসকানেক্ট করে রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে গেমিং, তারপরে ইজ অফ অ্যাক্সেস, তারপরে সার্চ, প্রাইভেসি, আপডেট, সিকিউরিটি, এগুলো অনেক কিছু অপশন পাবেন। এগুলো আসলে শেখানো সম্ভব না, আর এগুলো শিখাইতে গেলে আমাদের মেইন জিনিস থেকে ফোকাস চলে অন্যদিকে চলে যাবে। সবকিছু তার একদিনে শেখানো সম্ভব না। আপনারা যেটা করবেন, নিজের উদ্যোগে এগুলো শিখে নিতে পারেন টিউটোরিয়াল দেখে। আমি বেসিক জিনিসটা আপনাদেরকে একটু ধরাই দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। আর আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অনেক কিছু এখনো সামনে শেখার বাকি আছে, বুঝতে পারছেন? তো যেটা আসলে না হইলেই নয়, কম্পিউটার বেসিক চালানোর জন্য যতটুকু দরকার অতটুকুই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। কারণ এই কোর্স আমার এখানে এমনও আছে যে 6 মাস কোর্স করে, প্রতিদিন সপ্তাহে 6 দিন ক্লাস করেও এই কোর্স শেষ করা যায় না, মানে এই কোর্সগুলো এত বড়। তার মধ্যে থেকে মেইন মেইন যে জিনিসগুলো সেইগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি, যেগুলো না হইলেই না, যেগুলো প্রয়োজন, খুব প্রয়োজন, যেগুলো ছাড়া আসলে সামনে আগানো সম্ভব না, ওইগুলো নেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে আসি আমি, এরপরের টপিকটা ওয়ান ড্রাইভ নিয়ে আলোচনা করছি, এবার হচ্ছে আমরা ইন্টারনেট নিয়ে আলোচনা করব। আলোচনাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে ইন্টারনেট জিনিসটা আসলে কিভাবে কাজ করে এটা আমাদের জানা জরুরি। এটা যদি জানতে পারি তাহলে পরবর্তী অনেক কিছুই আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ অনেকেই এই ইন্টারনেটের কনসেপ্টটাই বুঝি না আমরা, অথচ আমরা তো ইন্টারনেট চালাইতেছি। ইন্টারনেট জিনিসটা হচ্ছে, ইন্টারনেট, ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা, নেট মানে হচ্ছে জাল। ইন্টারনেট মানে হচ্ছে, যদি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে জালের মধ্যে প্রবেশ করা। অনেকটা জালের মধ্যে প্রবেশ করার মতোই। আমরা যে নেট বা জাল দেখি, জালের মধ্যে দেখবেন যে ছোট ছোট গিট আছে আর ছোট ছোট ফাঁকা আছে, এবং এক একটা গিটের সাথে আর একটা গিটের সাথে সম্পর্ক আছে।
তো আমাদের ইন্টারনেট জিনিসটাও এইভাবেই কাজ করে। আমাদের প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে একটা নির্দিষ্ট ইসের সাথে, সার্ভারের সাথে, নির্দিষ্ট ইসের সাথে যুক্ত থাকে। নির্দিষ্টও না বলতে গেলে, আমাদের প্রত্যেকের একজনের কম্পিউটার আর একজনের কম্পিউটারের সাথে কানেক্টেড আছে, এইটাই খালি, আর কিচ্ছু না। আপনার কম্পিউটারের সাথে আমার কম্পিউটারের সাথে সংযোগ আছে, আমার কম্পিউটার থেকে আবার আর একজনের কম্পিউটারের সাথে সংযোগ আছে। এই যে কম্পিউটারের সাথে যে সংযোগটা, এইটাই বেসিক্যালি ইন্টারনেট। তো এই সংযোগ দেওয়ার জন্য অনেকগুলো মাধ্যম আছে। যেমন আমরা ব্লুটুথের মাধ্যমে যে একটা মোবাইলের সাথে আর একটা মোবাইলের সাথে সংযোগ দিয়ে যে ডাটা ট্রান্সফার করি, এটাও কিন্তু এক ধরনের ইন্টারনেট। ওয়াইফাই এর মাধ্যমে আমরা এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসের সাথে যে কানেক্টেড করি, এটাও এক ধরনের ইন্টারনেট। এটা হচ্ছে লোকাল ইন্টারনেট। তো ইন্টারনেট বেসিক্যালি তিন প্রকারের হয়। একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক। যেমন আমার ট্রেনিং সেন্টারে 27টা কম্পিউটার আছে, এই প্রত্যেকটা কম্পিউটারের সাথে আমি তারের মাধ্যমে, ওয়াইফাই এর রাউটার দিয়ে তারের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের আমি কানেকশন করে নিলাম। তো এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এভাবে করলে আমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সকল তথ্য আদান প্রদান করতে পারবো। এই ইন্টারনেটের মেইন কাজটাই হচ্ছে তথ্য আদান প্রদান করা, আর কোনো কাজ নেই। এখন কোত্থেকে তথ্য আনবেন, কোথায় তথ্য থাকবে, সেই জিনিসটা আবার আলাদা সেক্টর। তো মনে করেন আপনার কম্পিউটারের সাথে আমার কম্পিউটারের সাথে কানেকশন আছে দেখেই আমি এখন কথা বলতেছি, সেই কথাগুলো আপনি কিন্তু শুনতে পারতেছেন। তো আমার কম্পিউটারের সাথে হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড আছে, রাউটারের সাথে হচ্ছে এখানে নেটওয়ার্কের যে টাওয়ার আছে, টাওয়ারের সাথে কানেক্টেড আছে, টাওয়ারের সাথে হচ্ছে স্যাটেলাইটের কানেকশন আছে, স্যাটেলাইটের সাথে আবার আপনার ওই জায়গার টাওয়ারের সাথে কানেক্টেড, ওই জায়গার টাওয়ারের সাথে আবার আপনার রাউটারের সাথে কানেক্টেড, ওই রাউটারের সাথে আবার আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড। এইভাবে হচ্ছে আপনার সাথে আমার সাথে কানেকশন হয়েছে। এই হচ্ছে বেসিক্যালি ইন্টারনেট কানেকশনের মেইন সিস্টেমটা। ইন্টারনেটের এখানে জাস্ট তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করে। এই যে আমি কথা বলতেছি, এটা যদি সেভ না করি, এটা কিন্তু জাস্ট আপনার কাছে যাইতেছে আমার তথ্য, আপনার তথ্য আমার কাছে আসতেছে, এতটুকুই। এবার আসি যে এই যে ইন্টারনেটের যে এমবিটা, আমরা যে ইন্টারনেট কিনি, এই ইন্টারনেট কেনার এমবিটার হিসাবটা আসলে কিরকম। ধরেন আপনি গ্রামীণ কোম্পানি থেকে 2 জিবি ইন্টারনেট কিনছেন 2 দিন মেয়াদে, মানে হচ্ছে 2 দিনের মধ্যে আপনার এই 2 জিবি শেষ করতে হবে, এই একটা কথা। এখন কিভাবে শেষ হবে? আপনি এই 2 জিবির মাধ্যমে এই যে তথ্য আদান প্রদান করার একটা অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনি পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে তথ্য, যে কোনো জায়গায় তথ্য পাঠাইতে পারবেন, এবং যে কোনো জায়গা থেকে তথ্য আপনি আপনার মোবাইলে রিসিভ করতে পারবেন। আপনার মোবাইলে যেটা রিসিভ করবেন এটা হচ্ছে ডাউনলোড, আপনি যেটা পাঠাবেন সেটা হচ্ছে আপলোড। এই ডাউনলোড কত মেগাবাইট ডাউনলোড করছেন এবং কত মেগাবাইট আপলোড করছেন, এটার একটা হিসাব থাকে। তো 1 জিবি মানে হচ্ছে আপনি সর্বমোট আপলোড এবং ডাউনলোড মিলিয়ে সর্বমোট আপনি 1 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তার বেশি ব্যবহার করতে পারবেন না। এইটাই হচ্ছে 1 জিবি ইন্টারনেটের হিসাব নিকাশ। এখন যদি আপনি একটা ডাউনলোড করেন 1 জিবি, তাহলে দেখবেন যে একটা মুভি ডাউনলোড করেই আপনার শেষ হয়ে গেছে আপনার এমবি। তো এই হচ্ছে আমাদের এমবির হিসাব নিকাশ। আর আমরা যে অনেক সময় ব্রডব্যান্ডে বলি যে আনলিমিটেড ইন্টারনেট, আসলে আনলিমিটেড ইন্টারনেট বলতে কিছুই নেই। কারণ একটা মানুষ কত জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারে সেটার একটা ধারণা আছে। যেমন আমি আমার মোবাইলে প্রতি মাসে 125 জিবি ইন্টারনেট কিনে, আমার এখানে ব্রডব্যান্ড আছে, আমি ব্রডব্যান্ড ব্যবহার করি না। ব্রডব্যান্ড ব্যবহার করলে দেখা যাচ্ছে যে তাদের কানেকশন চার্জ দেওয়া লাগবে 3000 থেকে 5000 টাকা প্রতি মাসে, হচ্ছে তাকে দেওয়া লাগবে হচ্ছে আমার 500 থেকে 600 টাকা। পাশাপাশি হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত ট্রেনিং সেন্টারে থাকবো ততক্ষণই আমার ইন্টারনেট কানেকশন আছে, তারপরে আর আমার ইন্টারনেট কানেকশন নাই। তো বাহিরে চলাচলের জন্য দেখা যায় প্রতি মাসে আমার আবার 200-300 টাকার ইন্টারনেট কেনা। এই কারণে আমি কি করছি, এয়ারটেলে আমি প্রতি মাসে 650 টাকা দিয়ে 125 জিবি কিনি। দেখা যাচ্ছে যে ভিডিও ইউটিউব চালাই, এখানে যত কম্পিউটার আছে সমস্ত কম্পিউটার চালাই মালাইয়া, আবার আমি যেখানে যে সবসময় আমার সাথে ইন্টারনেট থাকে, সবকিছু মিলেও দেখা যায় প্রতি মাসে আমি 100 জিবি খরচ করতে পারি না। বুঝতে পারছেন? তা আমার কি দরকার ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবহার করে? এটা হচ্ছে একটা কৌশল। আপনারা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন, মানে যারা একা ব্যবহার করেন, তাদের জন্য আসলে ব্রডব্যান্ড ইন্টারনেটটা আমি প্রেফার করি না। যদি ঘরে দেখা যায় 8-10টা মোবাইল থাকে, অনেকে চালান একসাথে, সেই ক্ষেত্রে আপনি ব্রডব্যান্ড ব্যবহার করতে পারেন। এই আচ্ছা, এই গেল আমাদের ইন্টারনেট সম্পর্কে ধারণা। এবার আমরা একটু ডোমেইন হোস্টিং সম্পর্কে একটু ধারণা নিই। ডোমেইন হোস্টিং জিনিসটাকে আমরা অনেকেই বুঝি না।
ডোমেইন হোস্টিং বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে আমরা যে ইন্টারনেটে যে কোনো তথ্য লেখা সার্চ দিলে যে সেটা পাই সেটা আসলে কোত্থেকে আসে, এটা আমাদেরকে একটু আগে বুঝতে হবে। মনে করেন আপনি ইন্টারনেটে সার্চ দিলেন, এই যে আমি এখানে ইন্টারনেটে সার্চ দিলাম হচ্ছে রোজ, ROS, রোজ লেখা যখন সার্চ দিলাম আমার এখানে দেখেন গোলাপ ফুল চলে আসলো, তাই না? এই যে রোজটা চলে আসলো, এই যে রোজটা চলে আসলো, এই রোজ, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। আমাকে শুনতে পাচ্ছেন তো না সবাই? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তো এই যে মনে করেন যে আমি রোজ লিখে সার্চ দিলাম, এই যে রোজের একটা ছবি চলে আসলো। আমরা যদি ইমেজে ক্লিক করি তাহলে হচ্ছে আহ, তো এই যে ইন্টারনেটে ই করতেছি, মানে একটা জিনিস থেকে সার্চ দিছি, এই যে সার্চ দেওয়ার পর এই ছবিটা আসছে, এই ছবিটা তো আসমান থেকে আসে না, কেউ একজন এই ছবিটা তুলে অনলাইনে আপলোড করছে, তাই না? তো কে আপলোড করছে, এই যে নিচে ঢুকলে আমি দেখতে পাবো এই যে ফ্রি পিক নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট এটাকে আপলোড করছে, এই ওয়েবসাইটে একজনে এটাকে আপলোড করছে। এখন যে আপলোড করছে সে তো আর ফ্রি ফ্রি আপলোড করে নাই, সে এইটা আপলোড করে পয়সা ইনকাম করার জন্য আপলোড করছে। এই যে ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকলাম, এটাই হচ্ছে ওই যে ওয়েবসাইটটা বানাইছে সেই ওয়েবসাইটের মানে মালিকের হচ্ছে ইনকাম। সেটা কিভাবে? এটা করতে গেলে এটা এখানে প্রিমিয়াম আছে, তারপর হচ্ছে মনে করেন যে এখানে বিভিন্ন বিজ্ঞাপন আসতে পারে, এইগুলা দেখার মাধ্যমে হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে টাকা ইনকাম করে, এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে এইটা ই করলাম। তো এই জায়গার যে ছবিটা, এই ছবিটা আসলে থাকে কোথায়? এই ছবিটা হচ্ছে সার্ভারে থাকে। এখন ডোমেইন হোস্টিং জিনিসটা কি? এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলেই শুধুমাত্র এরই পাওয়া যাবে, এই যে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলেই শুধুমাত্র ধরনের ছবি পাওয়া যাবে। তো এই ওয়েবসাইটটার মালিক একজন আছে, এই ওয়েবসাইটটার মালিক কি করছে, এটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনটা সে বৎসর ভিত্তিতে হচ্ছে ডোমেইন যে যারা প্রোভাইড করে তাদের কাছ থেকে এটাকে সে কিনে নিছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে সেটা কিনে নিছে। ডোমেইন গুলা .com, .org, .net, হ্যাঁ, .info, এরকম বিভিন্ন এক্সটেনশন হয়। তো আহ, এই এইটা হচ্ছে ডোমেইন। যে ডোমেইন হচ্ছে আপনার একটা ঠিকানা, বা আপনার যেখানে থেকে অনলাইনের মাধ্যমে যেই ঠিকানা দিয়ে খুঁজলে আপনাকে সরাসরি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে, আমাদের ফোন নাম্বারের মতোই অনেকটা। এই হচ্ছে ডোমেইন। আর হোস্টিং জিনিসটা কি? এই যে ছবিটা রাখছে এখানে, এই ছবিটা তো মেগাবাইট খরচ হয়েছে, এই ছবিটা তো MB লাগছে, এই ছবিটা তো ডাটা খরচ হয়েছে। তো এই ছবিটা আসলে যে স্টোরেজের মধ্যে রাখছে সেই স্টোরেজটাই হচ্ছে হোস্টিং। তো আমরা বেসিক্যালি 10 GB, 5 GB, 20 GB, 25 GB, এরকম বিভিন্ন জিবি আকারে থাকে, বিভিন্ন প্যাকেজ আকারে থাকে, যেগুলো হচ্ছে আমরা হোস্টিং প্রোভাইডার যারা তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা বছর ভিত্তিতে কিনি, যে আমি আপনার 10 GB হোস্টিং ব্যবহার করব, বছরে হয়তো 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা, এরকম বিভিন্ন প্যাকেজ আছে। এই হোস্টিং এরও অনেক ভেরিয়েশন আছে, স্পিড অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো ওইভাবে হচ্ছে আমরা হোস্টিং কিনি। সহজ কথায় বলতে গেলে ডোমেইনটা হচ্ছে আপনার নাম, আর হোস্টিংটা হচ্ছে আপনার যে তথ্যগুলা যে মেমোরিতে থাকবে সেই মেমোরিটাই হচ্ছে হোস্টিং। বুঝতে পারছি? এই হচ্ছে ডোমেইন হোস্টিং এর ব্যাপার স্যাপার। এবার আসি আমার ডোমেইন হোস্টিং বা এইগুলা কিরকম হয়। যেমন আমরা যে ফেসবুকে যে ভিডিও দেখি, এই ভিডিওগুলো যখন আপলোড করি সেই ভিডিওগুলো আসলে কোথায় থাকে? সেগুলো কিন্তু একটা মেমোরিতে থাকে। তো বড় বড় কোম্পানি কি করে, এই ডোমেইন, কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ডোমেইন হোস্টিং মনে করেন সেল করে, ভাড়া দেয় বছর ভিত্তিতে। আর যারা নিজস্ব কোম্পানি আছে যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এদের হচ্ছে নিজস্ব ডাটা সেন্টার থাকে, অর্থাৎ ওই ওইরকম সার্ভার বানানো থাকে যেটা হচ্ছে ডাটা সেন্টারে। যে আমি যদি ডাটা সেন্টার লিখে গুগলে সার্চ দিই তাহলে দেখবেন যে এরকম বড় বড় ডাটা সেন্টার, পৃথিবীতে এরকম হাজার হাজার ডাটা সেন্টার আছে, বিভিন্ন কোম্পানির এরকম ডাটা সেন্টার আছে, বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন ইসের।
তো এরকম ডাটা সেন্টার চাইলে আপনি নিজেও বানাইতে পারবেন ছোট করে, আপনি আপনার কম্পিউটারকেও ডাটা সেন্টার বানাইতে পারেন, সেখানে মাত্র আপনি নিজের কাজের জন্য ব্যবহার করতে পারেন। তবে ডাটা সেন্টারের মূল থাকে হচ্ছে এটা 24 ঘন্টা চলতে হবে, 24 আওয়ার, এটা নিরবিচ্ছিন্ন ভাবে চলতে হবে। পাশাপাশি হচ্ছে কোনো ডাটা যেন লস না হয়, কোনো ডাটা যেন নষ্ট না হয়, সেই দিকে নিরাপত্তা দিতে হয় তাদের। তা আপনি যখন ইউটিউবে একটা ভিডিও করেন, সেটা হয়তো এরকম কোন একটা ডাটা সেন্টারে সেটা স্টোরেজ হয়ে থাকে, এবং সেখান থেকে হচ্ছে আমরা সেই ভিডিওটা আবার দেখতে পারি। বুঝতে পারছেন? তো এরকম এরকম এর একটা ডাটা সেন্টারে মনে করেন লাখ লাখ জিবি স্টোরেজ থাকে, হাজার হাজার হার্ড ডিস্ক এখানে ই করা থাকে, তো এগুলাকে বলা হয় সার্ভার। আর এই সার্ভার পিসি আমরা নিজেরাও বিল্ড আপ করতে পারি, নিজেরাও সার্ভার পিসি তৈরি করতে পারি, এগুলোর মেলা দাম, মানে অনেক দাম। যার কারণে আমরা কি করি, সার্ভার পিসি না তৈরি করে ওদের কাছ থেকে স্পেস আমরা হচ্ছে হোস্টিং হিসাবে হচ্ছে ওদের কাছ থেকে স্পেস নিয়ে সেটা আমরা ব্যবহার করি আমাদের নিজস্ব ওয়েবসাইটে। আর গুগল বা ইউটিউব বা ফেসবুক যারা আছে তারা হচ্ছে এই যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, এগুলো হচ্ছে তাদের নিজস্ব ডাটা সেন্টারে এগুলা সেভ করে রাখে। বুঝতে পারছেন? এই হচ্ছে ডাটা সেন্টার, সার্ভার বা ইন্টারনেট সম্পর্কিত মোটামুটি একটা বেসিক ধারণা আর কি। এছাড়াও এটার ভিতরে অনেক কিছু আছে যেটা আছে জানার আর শেষ নাই, আপনি অনেক কিছুই জানতে পারবেন। আর শর্টকাটে হচ্ছে আমি আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, আমরা হয়তো অনেকে মনে করি যে ইউটিউবে ভিডিও দেখলে আমি যে মেগাবাইট কিনে এমবি কিনে যে ভিডিওটা দেখছি, তাহলে এই এমবি কেনার টাকাটার থেকে একটা অংশ মনে হয় যে ভিডিও তৈরি করছে সে পায়। আসলে কিন্তু এটা একটা টোটালি ভুল ধারণা। আমরা যে এমবি কিনে ভিডিওটা দেখি সেই টাকা কোনো ইউটিউবার বা যে কন্টেন্ট ক্রিয়েটর এই টাকার 1 পয়সাও পায় না। এই টাকাটা পায় শুধুমাত্র হচ্ছে যে যে সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনি এই ডাটাটাকে দেখলেন। মনে করেন আপনি ইউটিউবের ভিডিও দেখলেন, তো ইউটিউবের মনে করেন যে আছে ডাটা সেন্টার হচ্ছে ইউএসএ আসে ধরে, তো ইউএস থেকে আপনার কম্পিউটারের ডাটাগুলো আপনার কম্পিউটার পর্যন্ত ডাটাটা পৌঁছাইতে কি করে লাগছে, ওই জায়গার নেটওয়ার্ক সিস্টেম, সেই নেটওয়ার্ক সিস্টেম থেকে স্যাটেলাইটে গেছে, স্যাটেলাইট থেকে এই জায়গার নেটওয়ার্ক টাওয়ারে আসছে, টাওয়ার থেকে আপনার ইসে আসছে। তো এই মাঝখান থেকে যে যে কানেক্টেডটা যে হয়ে আসছে, এই হওয়ার মধ্যে মনে করেন যারা স্যাটেলাইট তৈরি করছে, কোন স্যাটেলাইটের মাধ্যমে আসছে, সেই স্যাটেলাইটের ওখানে আপনার এই টাকা খরচ হয়। ইউটিউবের যে এটাকে কি বলে, ইউটিউবের যে নেটওয়ার্ক সিস্টেম, সেখানে এই জায়গার যে লোকাল যে নেটওয়ার্ক সিস্টেম, সেখানে এই সব জায়গায় হচ্ছে আপনার এই টাকাটা খরচ হয়ে যায়। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইউটিউবার, তারা আসলে তাদের টাকাটা আসে কিসের উপরে, তাদের টাকাটা আসে তাদের কন্টেন্টের উপরে যে অ্যাড শো করানো হয়, সেই অ্যাড এর উপরে ভিত্তি করে হচ্ছে বেসিক্যালি তারা টাকা পায়। তো যার অ্যাড দেখেন সে হচ্ছে, ধরেন আপনি কোন একটা কোম্পানির, ধরেন কোকা কোলা কোম্পানির অ্যাড দেখলেন কেউ একজন ভিডিও ওপেন করে, তো সেই কোকা কোলা কোম্পানি কি করছে, ইউটিউবের সাথে চুক্তি করছে যে তুমি আমার এই ভিডিওটা অ্যাডভার্টাইজটা শো করাই দাও, আমি তোমার এই টাকা দেবো। তো কোকা কোলা কোম্পানি ইউটিউবকে টাকা দেয়, ইউটিউব কি করে, যারা ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যার ভিডিওর মাধ্যমে হচ্ছে এই বিজ্ঞাপনটা কোনো দর্শক দেখে, যার ভিডিওর মাধ্যমে দেখে, তাকে হচ্ছে এই টাকার একটা অংশ হচ্ছে তাকে দেয়। তো এইভাবে বিজ্ঞাপন তো আর একটা দুইটা না, হাজার হাজার কোম্পানি আছে, হাজার হাজার বিজ্ঞাপন আছে। তো এগুলো প্রত্যেকটা জিনিসের হিসাব থাকে, কে কত সেকেন্ড ভিডিও দেখছে, কে কত সেকেন্ড বিজ্ঞাপন দেখছে, কার বিজ্ঞাপন দেখছে, সবকিছু মিলতাল করে হিসাব নিকাশ থাকে। ওইটা ইউটিউব হিসাব নিকাশ করে ওইভাবেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পেমেন্ট দিয়ে থাকে। দেখা যাচ্ছে যে একটা ভিডিওর একটা বিজ্ঞাপন দেখে যদি 1 পয়সাও ইনকাম হয়, আর যদি সেই ভিডিওর ভিউ হয়, মানে সেই ভিডিওর ভিউ হয় যদি 1 মিলিয়ন, 1 মিলিয়নের মধ্যে থেকে দেখা যাচ্ছে যদি 50 লাখও যদি বিজ্ঞাপন দেখে, তো মেলা টাকা। তো এইভাবেই বেসিক্যালি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে ওইভাবে হচ্ছে টাকাটা পায়। তো এই হচ্ছে আজকের ক্লাসের টোটাল ওভারভিউ। কালকে বা পরের ক্লাস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করব। আমাদের হার্ডওয়্যার বা কম্পিউটারের বেসিক যেটা, সেটা ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে।